আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়সুদী কাছে ও দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি দেওয়ানি মামলার A to Z বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ একটি মামলা আপনি কিভাবে শুরু করবেন এবং সর্বশেষ পর্যন্ত ডিগ্রি জারি, যদি আপনি মামলার রায় পান, ডিগ্রি জারির মাধ্যমে মামলাটি শেষ হবে। এর ভিতরে কোথায় কি কাজ করতে হবে, কিভাবে কোন পদক্ষেপ নিলে আপনি উপকৃত হবেন, বা একটা মামলার বিস্তারিত জানা থাকলে আপনার এই সিভিল মামলা করতে এবং মামলা পরিচালনা করতে খুবই সহজ হবে। যদিও ইতিপূর্বে আমি 3 মিনিটের একটি ভিডিও করেছিলাম, কিন্তু অনেকের রিকোয়েস্টে এই ভিডিওটাকে আরেকটু লম্বা করে একেবারে বিস্তারিতভাবে, সেদিন শুধু ফর্মালি আমি কয়েকটি থিম বলেছিলাম, আজকে সেই থিমগুলিই একটু বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এই ধরনের ভিডিও পেতে চাইলে বা এই ধরনের ভিডিও থেকে যদি আপনারা লাভবান হন, তাহলে ভিডিওটি বা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ইনশাল্লাহ। তো আমরা বলেছিলাম যে প্রথমত আপনার সিভিল মামলা সাধারণত জমি সংক্রান্ত মামলা, আর এছাড়া আপনার কোনো পদ পদবীর জন্য যেই দাবি দেওয়া থাকে সেই মামলাগুলিও সিভিল কোর্টে সাধারণত দেওয়া হয়। তো আমার মূল বেসিক বিষয় হচ্ছে জমি সংক্রান্ত বিষয় নিয়েই, যে যখন আমাদের ভিতরে বিবাদমান কোনো পরিস্থিতিতে আমরা একটি জমি নিয়ে মামলা হয় বা একটি সমস্যা হয়, গ্যাঞ্জাম হয়, তখন ওই জমি নিয়েই আমি আমার রাইট প্রমাণ করার জন্যই মূলত আদালতে যেতে হবে। তো আমরা কোন আদালতে যাব? প্রথমত বিষয়টা হচ্ছে আপনার এখতিয়ারভুক্ত যেই আদালত, সেই আদালতে যেতে হবে। এখতিয়ারভুক্ত আদালত কোনটা, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় যাবে। তবে এতটুকু বলে রাখি যে আপনি আপনার জজ কোর্টে গিয়ে যদি উকিলের সাথে পরামর্শ করেন, উকিলই আপনার মামলার মেরিট দেখে, জমির মূল্য দেখে তারাই এই কোর্ট নির্ধারণ করে সেই কোর্টে তারা মামলা ফাইল করে দেবেন। এটি নিয়ে আপনার খুব বেশি জানার দরকার নেই। তো এরপরে আমাদের যে বিষয়টা হবে, যে আমরা তো এখতিয়ারভুক্ত কোর্টে গেলাম, একজন আইনজীবীর মাধ্যমে একটি মামলা করলাম। তো মামলা করার ভিতরে আমাদের যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে, যে একটি মামলায় যেহেতু সিভিল মামলা, এখানে আপনার কোর্ট ফি থাকবে। নির্ধারিত কোর্ট ফি দিয়ে এবং আপনার যাবতীয় যে ডকুমেন্টস, কাগজপত্র সব কিছু দাখিল করে মামলাটা যখন ফাইল করবেন, তখন এই মামলাটা শেষদাদের কাছে যাবে। সেখানে যাওয়ার পরে একটা মামলার ধরন নির্বাচন করবেন তিনি, এবং এই মামলাটার একটা নাম্বার তিনি ফেলাবেন। তখন আপনার মামলাটা একটা লিখিতভাবে এটা গ্রহণ করা হলো। এটাই হলো বাস্তবতা। এরপরে মামলাটা গ্রহণ করার পরে সেকেন্ড যেই কাজটা, সেটা হচ্ছে সমন জারি। সমন জারিটা সাধারণত এটা কোর্টেরই কাজ। কোর্টের যে পিয়ন থাকবে তারাই আপনার এই সমনগুলি জারি করবেন, কিন্তু আপনি যেন বিলম্বের শিকার না হন, এই কারণে আপনাকে মাঝখান থেকে তদারকি করতে হবে। তথা ওই সেরেস্তাদারের থেকে এই বিষয়াদি খোঁজ খবর নিয়ে ওই কোর্টের, আপনার যে কোর্টে আপনি মামলা করেছেন ওই কোর্টের পিয়নকে, সেই পিয়নের সাথে যোগাযোগ করে তাকে কিছু খরচপাতি দিয়ে এরপরে তার মাধ্যমে দ্রুততার সাথে এই সমনটা আপনি জারি করাতে পারবেন। তো সমন জারি করানোর পরে এরপরে যে পদক্ষেপ, সেটা হচ্ছে সমন অবশ্য অনেক জারি করা যাবে। যেমন একটু বলে রাখি এই বিষয়টা, যে অনেকে দেখা যাবে যে আপনি সমন নিয়ে গিয়েছেন বা আপনার যে পিয়ন সে সমন নিয়ে গেছে, সমন রাখতে চাচ্ছে না, তখন সমন বিকল্পভাবেও জারি করা যাবে। আপনি চাইলে দেওয়ালে টাঙ্গিয়ে, অর্থাৎ ওই যেই বাড়িতে আপনি করা হয়েছে, বিবাদী যাকে করা হয়েছে তার বাড়িতে গিয়ে, যেহেতু সে নিতে চাচ্ছে না, তখন দুইজন সাক্ষীকে ডেকে তার বাড়ির ওয়ালে এই সমনটা টানিয়ে সেই সাক্ষীদের থেকে স্বাক্ষর নিয়ে আসলেই এটাও হয়ে যাবে। আর যদি বিবাদী সমন সহজে গ্রহণ করে তাও হয়ে যাবে। তো মূল বিষয় হচ্ছে সমন গ্রহণ না করার কোনো কারণ নেই, কারণ সমন আপনাকে গ্রহণ করতে হবে। সমন না গ্রহণ করলে কি হবে, মামলাটা একতরফায় চলে যাবে, আপনি অনেকটা পিছনে পড়ে যাবেন, মামলা আপনার জন্য ওয়েট করবে না। বরং আপনাকে মামলায় অ্যাটেন্ড করে আপনার যে বক্তব্য সেটা যদি আপনি সেখানে দিতে পারেন, তাহলে আপনি সেখান থেকে বেনিফিট নিতে পারবেন বা আপনি আপনার রাইটটা ইস্টাবলিশ করতে পারবেন। আর যদি আপনি তালবাহানা করেন, আপনি মাথা গুজে বসে থাকেন যে আমি নিজে রিসিভ করিনি, সমনটা আমি রিসিভ করিনি, তার মানে কোর্ট মনে করবে যে আমি সমনটা পাইনি, তো মামলাটা এখানে স্থগিত থাকবে, বিষয়টা এমন নয়। আপনি কোর্টে যান বা না যান, কোর্টের কিন্তু বিকল্প পন্থা আছে, যেটা এই সমন জারির পরের অপশন। যে যদি সমন জারি হওয়ার পরে নির্দিষ্ট টাইমের ভিতরে ওই বিবাদী তারা কোর্টে উপস্থিত না হন, বা সমন রিসিভ করেননি এই মর্মে লিখিত ডকুমেন্টস এভিডেন্স তাদের কোর্টের কাছে আসে যে তিনি ছিলেন কিন্তু সে এই সমনটা নিতে চাননি বা নেননি, তখন কি হবে, মামলাটা একতরফায় চলে যাবে। অর্থাৎ এই বিবাদীকে ছাড়াই তখন ধরেই নিবে
যে এই বিবাদী এই মামলা সংক্রান্ত যেই দাবি দেওয়া আছে তারা দাবি দেওয়া ছেড়ে দিয়েছেন। এই কারণে টোটালি মামলাটা চলে যাবে শুধুমাত্র বাদীর পক্ষে, একতরফাভাবে সাক্ষী প্রমাণের ভিত্তিতেই মামলাটা শেষ হবে এবং বাদীর পক্ষেই সেটা রায় যাবে। আর যদি সমন জারি হওয়ার পরে বিবাদী উপস্থিত হন, সমন তিনি রিসিভ করেন, উপস্থিত হন, সেক্ষেত্রে এরপরে যে ডেট থাকবে সেটা থাকবে একটি লিখিত জবাব দাখিলের জন্য। অর্থাৎ আপনি যে মামলাটা করেছেন বা যে বাদী মামলাটা করেছে বিবাদীর বিপক্ষে, তো বিবাদীরও তো একটা বক্তব্য আছে এই জমি সংক্রান্ত, কারণ সে তো এমনি এমনি এটা দখলে নাই বা এমনি এমনি এই জমিটা নিয়ে তিনি ঝামেলা করতেছেন না, তারও একটা বক্তব্য আছে। তার সেই বক্তব্য নিয়েই তিনিও একজন আইনজীবী ধরবেন, আইনজীবীর মাধ্যমে একটি লিখিত বক্তব্য কোর্টে সাবমিট করবেন। এই লিখিত বক্তব্য সাবমিট করার পরে মামলাটা চলে যাবে আপনার ইস্যু গঠনের জন্য। এর ভিতরে আরেকটা থাকবে, যখন দোনো পক্ষ আপনার হাজির হবে কোর্টে, তখন কোর্ট এডিআর নামে আরেকটি অপশন আছে কোর্টের। সাধারণত এই অপশনটা আমাদের বর্তমান ব্যবহারে হয় না, তবে দু একটা বিকল্প দেখি আমরা দু একটা মামলার ক্ষেত্রে যে এডিআর এর মাধ্যমে মামলাটা নিষ্পত্তি হয়। তথা যদি কোর্টে কেউ বলেন যে আমরা এই দুই পক্ষ মোটামুটি একটা জায়গায় একমত হয়েছি, আমরা যদি তৃতীয় কোনো সালিশের মাধ্যমে আমরা বসি আশা করি সমাধান হয়ে যাবে, তো কোর্ট যদি মনে করেন যে ঠিক আছে এটা আমি তাদেরকে উপরে ন্যস্ত করে দেই, এলাকার চেয়ারম্যান মেম্বার বা থানা পর্যায়ের কোনো কোনো তৃতীয় পক্ষ বা যে কারো মাধ্যমেই হতে পারে, কোনো আইনজীবীদের মাধ্যমেই সেটা হতে পারে যে আপনারা দুই পক্ষের আইনজীবীরা মিলেও এটার একটা সালিশ করতে পারবেন, অর্থাৎ তৃতীয় পক্ষের মাধ্যমে মামলাটা প্রাথমিকভাবে শেষ করা যায় কিনা সেই চেষ্টাটাও কোর্ট করবেন, সেটাকেই বলা হয় এডিআর। তো এই তৃতীয় পক্ষের মাধ্যমে শেষ করলে লাভটা কি হয়? কোর্টেরও লাভ হয়। কোর্টের লাভ হচ্ছে এই একটা মামলা দীর্ঘদিন চললে কোর্টেরও সময় নষ্ট হয়, আর এই বিবাদী যারা আছেন তাদেরও সমস্যা তৈরি হয়, কারণ তারা দীর্ঘদিন কোর্টে যাওয়া আসা করতে করতে তাদের আর্থিক ক্ষতি, শারীরিক ক্ষতি, সব দিকে তারা একটি সমস্যার মুখে পড়েন। এই জন্য আপনি তৃতীয় পক্ষের মাধ্যমে যখন মামলাটা শেষ হবে তখন দ্রুততার সাথে মামলা শেষ হয়ে যাবে, আপনাকে এই হ্যাসেলগুলি পোহাতে হবে না। তো যখন তৃতীয় পক্ষের মাধ্যমে মামলাটা সমাধান হবে না বা হয় না, বা দোনো পক্ষের কেউই রাজি না যে আমরা তৃতীয় পক্ষে যাব না, আমরা কোর্টে আসছি, কোর্টে আমরা সমাধান চাই, তখন যেই ডেটটা থাকবে সেটা হচ্ছে ইস্যু গঠনের। ইস্যু গঠনটা কি? ইস্যু গঠন হচ্ছে আপনার এই যে মামলাটা করেছেন, মামলাটা কোন কোন বিষয়ের উপরে কোর্ট এখানে বিচার করবেন সেই বিষয়টা নির্ধারণ করা, এটাই হচ্ছে ইস্যু গঠন। ইস্যু গঠনের পরে আর তেমন কোনো কাজ নেই। ইস্যু গঠনের পরে আপনার একটা ধারা থাকে 30 ধারা। এই 30 ধারাটা সাধারণত কোর্ট এখানে বেশ কিছু পদক্ষেপ নিতে পারেন। তার যদি কোনো সাক্ষীর প্রয়োজন পড়ে ইন দ্য মিন টাইম, বা কোনো কাগজের দরকার পড়ে, বা হলফনামার কোনো বিষয়ে দেখার দরকার থাকে, এই বিষয় নিয়ে তিনি একটি এখানে আদেশ দিতে পারেন। এটা একেবারে ভিন্ন একটি বিষয়। এরপরে 30 ধারা কার্যক্রম শেষ হইলে এটা ফাইনাল হিয়ারিং এ চলে যাবে, যেটাকে আমরা পিএইচ বলে থাকি। হ্যাঁ, তো পিএইচ এর ভিতরে ফাইনাল হিয়ারিং এর ভিতরে বাদী এবং বিবাদী উভয় পক্ষের সাক্ষী হাজির করবেন। তাদের সাক্ষী এটা জবানবন্দি লিখিত হবে। এরপরে বাদীর সাক্ষীকে আবার বিবাদীর যে আইনজীবী থাকবেন তিনি জেরা করবেন। ঠিক বিবাদীর যে সাক্ষী আনবেন সেই বিবাদীর সাক্ষীকে আবার বাদীর আইনজীবী তিনি জেরা করবেন। এই পিএইচটা সাধারণত এক ডেটে শেষ হয় না। যেহেতু এক ডেটে শেষ হয় না, এটার জন্য আরো শুনানির প্রয়োজন পড়ে, এই জন্য পরবর্তী যে ডেট থাকে সেটাকে বলা হয় এফপিএইচ। তো এফপিএইচ এ এটা 3 ডেট, 4 ডেট, 5 ডেট, 7 ডেট হতে পারে। এই ডেটগুলির মাধ্যমে যখন এই সব সাক্ষী প্রমাণ শেষ হবে, তারপরে যে ডেটটা থাকবে সেটা হচ্ছে আর্গুমেন্টের জন্য, অর্থাৎ দুনো পক্ষের আইনজীবী, তখন শুধু আইনজীবী তারা এই টোটাল মামলার উপরে মেরিটের উপরে ভিত্তি করে যার যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটা তিনি এখানে দাঁড় করাবেন। আবার বিবাদী তিনিও তার জবাব যেটা দিয়েছেন এবং তার যে সাক্ষী এনেছেন এই সাক্ষীর ভিতরে যে বিষয়গুলি আছে, ইভেন বাদী পক্ষের যে সাক্ষীর দুর্বলতা রয়েছে তার উপরে ভিত্তি করে তিনি একটা আর্গুমেন্ট এখানে দিবেন বা একটি করবেন, যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এই যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলার কার্যক্রম মোটামুটি শেষ। এরপরে বিচারক যিনি থাকবেন তিনি একটি ডেট রাখবেন, সেটা হচ্ছে রায় ঘোষণার। সাধারণত হিয়ারিং শেষ হওয়ার 7 দিনের ভিতরে রায়টা ঘোষণা করতে হয়। যদিও এই আইনগুলি আমাদের একেবারেই অকার্যকর। বাংলাদেশে কোনো আদালত চূড়ান্ত হিয়ারিং শেষ হওয়ার পরে 7 দিন কেন, 1-1.5-2 মাসের সময় ভিতরেও, 6 মাসের ভিতরেও অনেক সময় দেখা যায় রায় দেয় না, 1-1.5-2 বছরও লাগিয়ে দেয়। এমন অনেক অনেক মামলা আছে আমাদের বাস্তব জীবনে, আমরা দেখি যে দীর্ঘদিন কোর্ট নিয়ে নেন, যদিও তাদের 7 দিনের একটি
লিমিটেশন বেঁধে দেওয়া আছে যে 7 দিনের ভিতরে মামলা রায় দিতে হবে। রায় দেওয়ার পরে এরপরে এই মামলাটার আরেকটা বিষয় থাকবে, তখন এই মামলাটার একটা পার্ট, সেটা হচ্ছে ডিগ্রি প্রদান করবেন। ডিগ্রি প্রদান করার পরে আরেকটা পার্ট থাকবে যে ডিগ্রিতে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়। যদি বাদী পক্ষে মামলাটা রায় হয় তাহলে বিবাদী পক্ষ যাদের দখলে যদি থাকে তখন ওই বিবাদী পক্ষের প্রতি একটি অর্ডার নির্দেশ দেওয়া হয় যে আপনারা এত দিনের ভিতরে এই জমিটা ছেড়ে দিবেন বা খালি করে দিবেন। তো সেই নির্দিষ্ট টাইমের ভিতরে যদি ওই বিবাদী পক্ষ বাদী পক্ষকে সেই জমিটা হস্তান্তর না করেন তখন বাদী পক্ষ পুনরায় আবার একটা পিটিশন দিতে পারবেন ওই আদালতে যে ডিগ্রিটা জারি করা হোক। তখন আদালত সেই পিটিশনটা মঞ্জুর করে আদালত তার নিজ উদ্যোগে থানা পুলিশের মাধ্যমে সেই ডিগ্রিটা জারি করে দিবেন বা বাস্তবায়ন করবেন। এর মাঝখানে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে যে যদি কোনো পক্ষ দেখেন যে মামলার রায় হয়েছে, ঠিক ডিগ্রি হয়েছে, কিন্তু মামলার কোনো একটা গুরুত্বপূর্ণ কাগজ ভুলক্রমে প্রদর্শন করা হয়নি, অথবা কোনো একটা কাগজ প্রদর্শন করা হয়েছে ইয়ার সাথে আছে, ফাইলের সাথে আছে, নথিতে নথিভুক্ত আছে, কিন্তু বিচারক যখন বিচার লিখেছেন বা বিচার কার্য সমাধান করেছেন তিনি সেই কাগজটা হয়তো মতিভ্রম করেছেন, তিনি খেয়াল করেননি, তখন সেটাকে রিভিউ করার সুযোগ আছে। এরপরে যদি মনে করেন যে আপনার বিপক্ষে মামলার রায়টা হয়েছে, যে কোনো পক্ষ, বাদী পক্ষ হন বিবাদী পক্ষ হন, যদি কোনো পক্ষ মনে করেন যে আপনার বিপক্ষে মামলার রায় হয়েছে তাহলে আপনি এর উচ্চ আদালতে এর বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন। দেন আপনি আপিলের মাধ্যমে নিষ্পত্তি শেষে আবার এই কোর্টে ফেরত আসবে। যেমন কোনো মামলায় যদি বাদী পক্ষে রায় আসে যে বাদীকে জমিটা হস্তান্তর করে দেওয়া হোক, এরপরে বিবাদী পক্ষ আবার আপিল করেছে, আপিল করার পরে হয়তো 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর ঘোরার পরে আপিলটা শেষ হয়ে যাবে। তখন কি হবে, আপিল শেষ হলে ওই আপিল আদালত আবার সেই নিম্ন কোর্টকে ফাইলটা পাঠিয়ে দিবেন এবং নিম্ন কোর্টে আসার পরে নিম্ন কোর্ট তার যেই মূল যে আদেশ ছিল, ডিগ্রিটা ছিল, সেই ডিগ্রিটা জারি করে দিবেন, অর্থাৎ ডিগ্রি জারি করার যা যা ব্যবস্থাপনা সেটা তিনি করবেন। এর ভিতরে আমি নোট হিসেবে একটা কথা বলে রাখি যে এই যে মামলার যে বিস্তারিত আমি বললাম, টোটাল যে ধাপগুলি, এই ধাপগুলি শেষ হতে পারি দিতে সাধারণত আপনার 8-9টা ডেট হলে হয়ে যায় সাধারণত, বা 10টা ডেট ধরেন। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা কখনোই এই 10 ডেট 12 ডেটে একটি সিভিল মামলা শেষ হতে দেখি না। একটা সিভিল মামলা সাধারণত 100, 150, 200, 300 ডেটও চলে যায়। আর ঢাকা কোর্টগুলিতে মাশাল্লাহ আপনি 6 মাসের আগে ডেট পাবেন না। 6 মাসে যদি ডেট না পান তাহলে বছরে 2টো ডেট, যদি আপনি 50টা ডেট যায় তাহলে 25 বছর আপনার শেষ একটি সিভিল মামলা শেষ হতে। ঠিক আমাদের জেলা কোর্টগুলিতেও আপনি 3 মাস, 3.5 মাসের আগে ডেট পান না, তার মানে বছরে আপনি 4টে ডেট পাওয়া মানে আপনি যে 50টা ডেটও আপনি 12-13 বছর শেষ, তার মানে আপনার জীবনের সিংহভাগ সময় নষ্ট হচ্ছে এই আদালতে। এই জন্যই তৃতীয় পক্ষের মাধ্যমে যদি একটু কম বেশ করেও হয়, যদি আপোষ করানো যায়, সেটা দুনো পক্ষের জন্য সুবিধা হয়, দুনো পক্ষের জন্য লাভজনক হয়। এজন্য আমরা সবসময় চেষ্টা করি তৃতীয় পক্ষের মাধ্যমে এই মামলাগুলি শেষ করা। আরেকটা বিষয় আমি নোট হিসেবে বলে রাখি, সেটা হচ্ছে যখন মামলা আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন মামলার ক্ষেত্রেই যে বাদী এবং বিবাদী দুনো পক্ষই মামলাকে নষ্ট করেন এভাবে যে প্রয়োজন ছাড়া, প্রয়োজনের অতিরিক্ত তারা টাইম নিতে থাকেন। বিশেষ করে এই জমিন সংক্রান্ত মামলা হলে জমিনটা যার দখলে থাকে তিনি এই টাইম নেওয়ার ক্ষেত্রে পটু থাকেন, পারদর্শী থাকেন, তিনি দিনের পর দিন টাইম নিতে থাকেন, ডেটের পর ডেট টাইম পিটিশন দিতে থাকেন এবং কোর্টও সেই টাইম পিটিশনগুলি মঞ্জুর করতে থাকেন। এই জায়গায় যদি আপনার বিপক্ষ তথা বাদী পক্ষ যদি সক্রিয় থাকে, বাদী পক্ষের আইনজীবী যদি সক্রিয় থাকে, তারা যদি ঠিকঠাকভাবে কোর্টকে বোঝাতে পারে যে স্যার একটা সিভিল মামলায় দেখেন কতদিন পরে আমরা ডেট পেয়েছি, এত প্রিপারেশন নিয়ে আসার পরে আবারও তারা টাইম পিটিশন দিয়েছেন, যেই টাইম পিটিশনে তাদের যৌক্তিক কোনো কারণ নেই। হ্যাঁ, টাইম পিটিশন যদি যৌক্তিক কোনো কারণ থাকে, যেমন কোনো একটা কাগজ সাবমিট করতে হবে, সেই কাগজটা যদি আপনার তুলতে 15-20 দিন সময় লাগে, আপনি সেই সময়টা হয়তো নিতে পারবেন, কিন্তু আপনার তো একটা মামলা ডেটই পড়তেছে 3 মাস 4 মাস পরে, তাহলে সেই তারিখে এসে আবার কেন আপনি টাইম দিবেন? আপনি তার ভিতরে তো কয়েক দফা আপনি সেই কাগজগুলি তুলতে পারতেছেন। আপনি যদি কোনো কাগজের সমস্যা থাকে, যেমন আপনার একটা পর্চা উঠাইতে হবে, পর্চাটা আপনাকে দিচ্ছে না, আপনি পিটিশন দিয়েছেন পর্চার জন্য, পর্চা পাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক আগের পর্চা, তো আপনি সেই ইনফরমেশন স্লিপটা অন্তত কোর্টকে দেন যে স্যার এই আমার ইনফরমেশন স্লিপ, আমার পর্চাটা পাওয়া যাচ্ছে না, আমি খুঁজতেছি, আর একটু সময় দেওয়া হোক। সেক্ষেত্রে না হলে কোর্ট বিবেচনা করবে, কিন্তু আমাদের প্রয়োজন ছাড়া, প্রয়োজনের অতিরিক্ত যখন আপনি এভাবে হেনস্থা করতে থাকবেন আরেকজন মানুষকে, তখন মনে রাখবেন এটা কিন্তু আপনি নিজে ঠকতেছেন,
তাকেও ঠকাচ্ছেন, আপনারও টাকা যাচ্ছে, তারও টাকা যাচ্ছে, সময় দুজনে যাচ্ছে। এর ফল কি হচ্ছে? এর ফল সর্বশেষ আমি যে এই বিষয়টা বলবো যে আইন আদালত দুনিয়াতে যেমন, আইন আদালতটা আখেরাতেও হবে। আপনি মনে রাখবেন, আমাদের সকলেরই এই বিষয়টা মনে রাখা উচিত যে দুনিয়াতে যেমন আদালত আছে, কিয়ামতের দিনও ঠিক আদালত কায়েম হবে। এই দুনিয়ার আদালতে আপনি টাইম নিতে পারবেন, দুনিয়ার আদালতকে আপনি আরেকজনকে ঠকাইতে পারবেন, দুনিয়ার আদালতে আপনি হয়তো একটু ভিন্নভাবে উপস্থাপন করে একটু বেআইনিভাবে বেআইনির আশ্রয় নিয়ে আপনি মামলায় জিতে আসতে পারবেন, আপনি আপনার প্রতিপক্ষকে ঠকাতে পারবেন। কিন্তু কিয়ামতের মাঠের যে আইন, সেই আইনকে আমাদের ভয় করা উচিত। সেই আইনকে যদি আমরা ভয় পাই, তাহলে আশা করি আমরা দুনিয়ার আইনকে শ্রদ্ধা জানাবো এবং দুনিয়ার আইনে কেউ আমরা করার চেষ্টা করবো না, পক্ষপাতিত্ব করার চেষ্টা করব না, বা আইনের সদ্ব্যবহার, সুযোগের সদ্ব্যবহার যেটা বলি, আইনের সদ্ব্যবহার করার চেষ্টা করব না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।